খাল খনন করবেন বলে একটা খাল যেখানে অলরেডি পানির প্রবাহ আছে সেই পানি পুরোটা সেচে এটাকে একটা শুকনো জায়গা পরিণত করে সেখানে বাঁধ দিয়ে তারপর ওনাকে দিয়ে কোদালে কোপ দেওয়ানো হয়েছে এবং উনি যাওয়ার পরে আবার বাঁধ খুলে দেওয়া হয়েছে। এভাবে চলছে খাল খনন কর্মসূচি। মানে আগে তো লোকে বলতো যে খাল কেটে কুমির আনা, তো ওনারা খাল মানে আটকে দিয়ে কাকে আনতে চাচ্ছেন এটা আমাদের কাছে পরিষ্কার না। এবং এইভাবে জনাব তারেক রহমানের বিএনপি সরকার 3 মাসের মধ্যে তাদের যে মাস্টার প্ল্যান বাংলাদেশের মানুষকে দেখিয়েছে, এটা আমার তো খুব ভয়। আপনারা বারবার বলছেন শিক্ষা খাতে বাজেট বাড়ান, প্রতিরক্ষায় বাজেট বাড়ান, স্বাস্থ্যে বাজেট বাড়ান। এখন এই বাজেট বাড়ালেই তো আমার মাথায় কাজ করে যে এটা তো আরও লুটপাটের ক্ষেত্র প্রশস্ত করছে। যে আওয়ামী লীগ আমলে আপনারা জানেন ওই যে ইউক্রেন যুদ্ধকে দেখাতো আওয়ামী লীগ বারবার, যে ইউক্রেন যুদ্ধ চলছে। তো আমাদের অধ্যাপক সলিমুল্লাহ খান একবার বললেন যে মনে হচ্ছে যে ইউক্রেন যুদ্ধের সমস্ত খরচ আমরা দিচ্ছি, মানে বাংলাদেশ দিচ্ছে। তো এখন এই যে বৈশ্বিক অনিশ্চয়তার এই ফ্রেমিংটা আসলে বিএনপি সরকারের খুবই পছন্দ হবে। তারাও কিন্তু এটাই বলার চেষ্টা করছে আমরা একটা ভঙ্গুর অর্থনীতি পেয়েছি, বিশ্বে একটা যুদ্ধ তৈরি হয়েছে, এখন আমরা কি করব, এরকম একটা ব্যাপার। কিন্তু আজকের শিরোনামটা যথাযথ হতো যদি আমরা বলতাম যে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ও সুশাসনের যে অনিশ্চয়তা তৈরি হয়েছে সেটার সাপেক্ষে যে বাজেটটা আসতে যাচ্ছে সেই বাজেটটাকে আমরা কিভাবে দেখছি, বা আমরা কীভাবে দেখছি মানে অলরেডি এটা প্রকাশিত যে কী ধরনের বাজেট হতে যাচ্ছে। আপা বলেছেন কিন্তু পরিচালন ব্যয় এবং উন্নয়ন ব্যয়ের কথা। তো এই বাজেট আমি দেখলাম যে এবার বাংলাদেশের রেকর্ড বাজেট হচ্ছে 9,30,000 কোটি টাকার। তার মধ্যে দ্বিগুণেরও বেশি হচ্ছে পরিচালন ব্যয়, যার সোজা অর্থ হচ্ছে আমলাদের চা নাস্তা বিস্কিট খরচ, তাদের যে ফ্যাসিলিটিস আরাম আয়েশ সেগুলোর জন্য বরাদ্দ বাড়বে এবং এটার আলটিমেট ঘানি টানতে হবে বাংলাদেশের জনগণকে। আপনি বাংলাদেশের মানুষকে যে কোনো রাস্তায় সাধারণ মানুষের কাছে বাজেট নিয়ে প্রশ্ন করবেন, দেখবেন মানুষের বাজেট নিয়ে কোনো আগ্রহ নাই। দেশে এত বড় একটা ঘটনা, এখানে লক্ষ লক্ষ টাকার আয় ব্যয়ের হিসাব হচ্ছে, কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের কোনো এটা নিয়ে কোনো আগ্রহ নাই, আগ্রহ থাকে না। এটার কারণ হচ্ছে যে তারা জানে যে আসলে বাজেটের উদ্দেশ্য, একটা সরকারের বাজেটের উদ্দেশ্য হওয়া দরকার খুব কমন সেন্স, এটার জন্য কোনো রকেট সায়েন্টিস্ট হওয়ার দরকার নাই। কমন সেন্স বলে যে বাজেটের উদ্দেশ্য হতে হবে গরিবই হটাও, মানে আপনাকে পভার্টি এলিভিয়েশনের একটা রোডম্যাপ তৈরি করতে হবে। কিন্তু আলটিমেটলি বাজেট গিয়ে যেখানে দাঁড়ায় এটা হচ্ছে গরিব হটাও, মানে অ্যান্টি পভার্টি স্কিমের জায়গায় তারা নিয়ে আসে এটাকে অ্যান্টি পুয়ার একটা বাজেট তৈরি হয়ে যায়। পভার্টি জায়গায় থাকে, বরং মানুষ আরও বেশি বেশি গরিব হতে থাকে, যেটাকে আজকাল বলা হচ্ছে যে নিউ পুয়ার। মানে নিউ পুয়ার মানে ওই কাজ নাই সেরকম না, এই নিউ পুয়ার বা নয়া গরিব হচ্ছে তারা যাদের বাইরে ফিটফাট কিন্তু ভেতরে আসলে সদরঘাট। এটার মানে হচ্ছে যে আপনি বাইরে খুবই মিডল ক্লাস, বাইরে আপনি মধ্যবিত্ত, কিন্তু কনজামশন নেটের একেবারে তলানিতে অথবা কনজামশন নেট থেকে আপনি ছিটকে পড়েছেন। এটাই হচ্ছে নতুন গরিব। আপনি সামনে যে বাজেটটা আসতে যাচ্ছে, এখন যে হাই ইনফ্লেশন চলছে, আপনি দেখবেন এই নতুন গরিবের সংখ্যা বাড়বে। আর কর্মসংস্থানের কথা কি বলবো, কর্মসংস্থান তো আমাদের এই যে মাননীয় অর্থমন্ত্রী যিনি খুব গর্বের সাথে সংসদে বলেছেন যে বিএনপি সরকার যখন ক্ষমতায় আসে তখন ম্যাক্রো ইকোনমিতে কোনো সংকট তৈরি হয় না। তো এখন আমার এটা শুনে মনে হয়েছে যে দার্শনিক হেগেল তিনি নাকি উল্টো, মানে হাত নিচে পা উপরে, এভাবে নাকি তিনি হাঁটতেন। তো তার তত্ত্বকে নাকি সোজা করেছেন কার্ল মার্কস। এখন বিএনপি সরকার যে আপনার পা নিচের দিকে, মানে পা পেছনের দিকে এবং মাথা পেছনের দিকে দিয়ে সামনের দিকে হাঁটার চেষ্টা করছে, এটাকে ঠিক করবে কোন কার্ল মার্কস? কারণ তাদের যে ইতিমধ্যেই ইকোনমিক প্ল্যান বা যেটা তারা করেছে, ইতিমধ্যে আইএমএফের লোন পায় নাই, ফিচ রেটিংয়ে তারা নিচের দিকে নেমে গেছে, মানে ফিচ রেটিংয়ের আউটলুকে বাংলাদেশ নেগেটিভ এসেছে। এটার মধ্য দিয়ে সামনের বিনিয়োগ এবং কর্মসংস্থানে একটা ভয়াবহ ইম্প্যাক্ট তৈরি হতে যাচ্ছে। তো আমাদের অর্থমন্ত্রী যে বলে ফেললেন যে কোনো মানে ম্যাক্রো ইকোনমিতে কোনো ঝামেলা হয় না এবং ভঙ্গুর অর্থনীতি নাকি তারা উত্তরাধিকার সূত্রে পেয়েছেন, তো আমার খুব সিম্পল প্রশ্ন, ওই ভঙ্গুর অর্থনীতি অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের আমলে আইএমএফ মানে ঋণের কিস্তি শুধু দিয়েছে সেটাই না, ঋণের পরিমাণও বাড়িয়েছিল, $70 কোটি তারা বাড়িয়েছিল। আপনাদেরকে ঋণ দিল না কেন? আইএমএফের কাছ থেকে আপনারা কেন শূন্য হাতে এসেছেন? এটার জবাব কি বাংলাদেশের মানুষকে আপনারা দিয়েছেন? আপনারা লোন পান নাই, কারণ হচ্ছে আপনারা এনবিআর সংস্কার করেননি, আপনারা ব্যাংকিং খাতে পুরনো লুটেরাদেরকে ফিরিয়ে নিয়ে এসেছেন। এসালম তাকে মাসুদ নামে ফিরিয়ে আনার জন্য আপনারা ব্যাংক রেজুলেশন অধ্যাদেশের মধ্যে একটা ইঞ্জিনিয়ারিং করেছেন, এই কারণে আপনাদেরকে লোন দেয় নাই। সোজা কথা বলেন বাংলাদেশের মানুষের কাছে। এবং এই যে নেগেটিভ আউটলুক আপনারা পেলেন ফিচ রেটিং, আপনারা জানেন যে যারা দাতা গোষ্ঠী যারা বাংলাদেশকে লোন দেবে তারা কিন্তু এই ফিচ রেটিং দেখে বাংলাদেশকে লোন দেবে, বা দেবে কি দেবে না সেটার ব্যাপারে সিদ্ধান্ত নেবে। এবং এইটার কারণে ওই যে তারা বলেছে 1 কোটি কর্মসংস্থান, আমি একটু বিনয়ের সাথে বলতে চাই, আপনারা 1 লক্ষ কর্মসংস্থান তৈরি করে দেখান। আমাদের এই জিডিপি যে গ্রোথ, এটার ব্যাপারে একটা প্রচলিত কথা হচ্ছে এটা একটা জবলেস ইকোনমি তৈরি করে। বিএনপি এটাকে যেখানে নিয়ে যাবে, এই জবলেস ইকোনমিকে জব লস ইকোনমিতে নিয়ে যাবে। আমি আজকে বললাম আপনারা তারিখ সহ লিখে রাখেন, তারা বলেছে 1 কোটি কর্মসংস্থান তৈরি করবে। মূলত যেটা হবে,
জবলেস ইকোনমি যেটা এক্সিস্ট করছে এটাকে তারা জব লস, মানে মানুষ আরও চাকরি হারাবে, চাকরি দেয়া দূরে থাক আরও চাকরি হারানোর দিকে তারা বাংলাদেশকে নিয়ে যাচ্ছে। আপনাদের কাছে বিশেষত যারা এখানে এক্সপার্ট আছেন বিভিন্ন সেক্টরে, আমার কথাগুলো খুব তিক্ত মনে হইতে পারে, আমি রাজনীতি করি, আমি এভাবেই কথা বলবো। আমি বলবো যে বিএনপি সরকার, আমার সুগার কোটেড কথা আমার পোষে না। আমি জানি যে বিএনপি সরকার যে পথে নিয়ে যাচ্ছে বাংলাদেশকে 3 মাসে যেটা দেখিয়েছে, আমি একটা দুটো উদাহরণ দিয়ে আমার কথাটা সারি। একটা হচ্ছে তারা খাল খনন কর্মসূচি করছে। এখন কি অদ্ভুত কাণ্ড তারা করেছে আপনারা জানেন? খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে যাবেন মাননীয় প্রধানমন্ত্রী, এটাকে অনেকে, মানে আমি তো অত খারাপ লোক না, কিন্তু খারাপ লোকেরা বলছেন যে আসলে খাল খনন কর্মসূচি হয়ে গেছে মাটি কাটা কর্মসূচি। এনিওয়ে, তো এই খাল খনন কর্মসূচি তিনি করতে যাবেন, এ কারণে 200 গাছ কেটে ফেলা হয়েছে এবং সেই গাছগুলো বিক্রি করছে বিএনপির লোকেরা, 1 নম্বর। দ্বিতীয়ত হচ্ছে খাল খনন করবেন বলে একটা খাল যেখানে অলরেডি পানির প্রবাহ আছে সেই পানি পুরোটা সেচে এটাকে একটা শুকনো জায়গা পরিণত করে সেখানে বাঁধ দিয়ে তারপর ওনাকে দিয়ে কোদালে কোপ দেওয়ানো হয়েছে এবং উনি যাওয়ার পরে আবার বাঁধ খুলে দেওয়া হয়েছে। এভাবে চলছে খাল খনন কর্মসূচি। মানে আগে তো লোকে বলতো যে খাল কেটে কুমির আনা, তো ওনারা খাল মানে আটকে দিয়ে কাকে আনতে চাচ্ছেন এটা আমাদের কাছে পরিষ্কার না। এবং এইভাবে জনাব তারেক রহমানের বিএনপি সরকার 3 মাসের মধ্যে তাদের যে মাস্টার প্ল্যান বাংলাদেশের মানুষকে দেখিয়েছে, এটা আমার তো খুব ভয়। আপনারা বারবার বলছেন শিক্ষা খাতে বাজেট বাড়ান, প্রতিরক্ষায় বাজেট বাড়ান, স্বাস্থ্যে বাজেট বাড়ান। এখন এই বাজেট বাড়ালেই তো আমার মাথায় কাজ করে যে এটা তো আরও লুটপাটের ক্ষেত্র প্রশস্ত করছে। হামনি একটা কথা বলি যে বাংলাদেশ বিএনপি সরকারকে পরিষ্কার করতে হবে। আর কতদিন বিগত অন্তর্বর্তী সরকারের উপর দায় দিয়ে আপনারা নিজেদের দায় এড়িয়ে যাবেন? 6টা 7টা হাসপাতালে ঘুরে চিকিৎসা না পেয়ে যে বাচ্চা মারা যাচ্ছে, কিংবা যে ওই যে সামান্য অক্সিজেনের পাইপলাইন না পাওয়ার কারণে যে বাচ্চা মারা যাচ্ছে, সেটার জন্য আপনারা কাকে দায়ী করবেন? এটার জন্য দায়ী আপনাদের ভুল পলিসি। আপনারা এখনো পর্যন্ত এই 1.5 মাস পার হয়ে যাওয়ার পরেও এই পরিস্থিতিতে কোনো ধরনের কার্যকর পদক্ষেপ নেন নাই, বরং আপনাদের অ্যাটিটিউড দেখে মনে হচ্ছে আপনারা একটা ওই পপকর্ন নিয়ে বসেছেন যে মারা যাচ্ছে, আমরা শুধু বলবো অন্তর্বর্তী সরকারের দায়ের কারণে মারা গিয়েছে। এবং প্রতিরক্ষার বিষয়ে লাস্ট কথা আমি বলি, বাংলাদেশ রাষ্ট্র গোড়া থেকেই এখানে যারা প্রো ইন্ডিয়ান যে ব্লক, তারা একটা ধারণা সৃষ্টি করেছে আমাদের কোনো স্থায়ী সেনাবাহিনী দরকার নেই, আমাদের কোনো বর্ডার গার্ড দরকার নেই। তার কারণ হচ্ছে আমরা তো চারিদিকে বন্ধু বেষ্টিত হয়ে আছি। এবং এটা যে কত ব্যাপকভাবে আমাদেরকে ব্যাকফায়ার করেছে এটার প্রমাণ হচ্ছে এই যে আরাকান আর্মি, এই আরাকান আর্মি আমাদের জেলেদেরকে ধরে নিয়ে যাচ্ছে, আমাদের ট্রলারগুলোকে আটকে রাখছে। কয়েকদিন পরে তারা হরমুজ প্রণালীর মতো টোলও নেওয়া শুরু করবে। এবং সেইটার ক্ষেত্রে বাংলাদেশ একটা আধুনিক রাষ্ট্র হওয়ার পরেও তার কিন্তু কোনো প্রতিক্রিয়া আপনারা দেখতে পাচ্ছেন না। ফলে প্রতিরক্ষা, গণপ্রতিরক্ষাকে মাথায় রেখে যদি আমরা আমাদের প্রতিরক্ষা সাজাতে পারি, যেটা আমরা আমাদের 24 দফার মধ্যে বলেছি, তাহলে বাংলাদেশকে সমীহ করা শুরু করবে দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলো, বিশেষত যারা আমাদেরকে চারদিক থেকে বেষ্টন করে রেখেছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরও সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন। সেটা যতই কঠিন হোক না কেন পিছপা হবেন না, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না। ধন্যবাদ। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। হ্যাঁ, চেঞ্জ টিভি আমি বিশেষ কারণে দেখি সুযোগ পেলে, বিশেষ করে তোমার অনুষ্ঠানটা যখন হয় আগে পরে আমি দেখে থাকি।
ভালো লাগে, উপস্থাপনা ভালো, মোটামুটি সব কিছু ভালো। আমি তাদের শুভকামনা করি এবং চেঞ্জ টিভি আমি আশা করি সবসময় নিরপেক্ষ, যেহেতু এই চেঞ্জ টিভিটা সংবাদ প্রচারের একটা মাধ্যম, সুতরাং সঠিক সংবাদটাই চেঞ্জ টিভি প্রচার করবে, এটাই আমার কামনা থাকবে তাদের কাছে, সেই সঙ্গে আমার শুভেচ্ছা থাকবে। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। সুপ্রিয় দর্শক, এই চেঞ্জ টিভি বিগত 7 বছর ধরে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমিরুল মোমিনিন মানিক। উনি তো এখন বাংলাদেশে একটা ন্যাশনাল ফিগার হয়ে দাঁড়িয়েছেন। তিনি সত্যকে ধারণ করে আছেন, সত্য প্রচার করে, সত্যের প্রকাশ করে, সত্য ধারণ করে তিনি একটা পরিবর্তন আনতে চেয়েছেন এই সমাজে। আমি আশা করি এটাতে অনেকে উদ্বুদ্ধ হয়েছেন এবং এই চেঞ্জ টিভির ভূমিকা অন্যকে অনুসরণ করার জন্য আমি আবেদন জানাবো। একই সাথে চেঞ্জ টিভির কর্তৃপক্ষ এবং দর্শক শ্রোতাকে আমার ব্যক্তিগত দোয়া এবং শুভেচ্ছা রইল। চেঞ্জ